কোনো ইউটিউব, কোনো ডিজিটাল মিডিয়া সরকারের স্বীকৃতি পাবে না। আমি দায়িত্বের সঙ্গে বলছি, যতক্ষণ না এই ধরনের সমস্যাগুলোর সমাধান হচ্ছে। তো রাজনীতি করতে গেলে, ক্ষমতা নিয়ন্ত্রণে রাখতে গেলে সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণ। এবারে সংবাদ মাধ্যমের মালিক যদি বেআইনি বাড়ি তৈরি করে, সংবাদ মাধ্যমের মালিক যদি আরও অন্য কোনো বেআইনি ব্যবসা করে থাকে এবং সেটাকে চাপা দেওয়ার জন্য সংবাদ মাধ্যমকে ব্যবহার করে সরকারের সঙ্গে নেগোশিয়েট করতে যায়, স্বভাবতই সরকার সেই সুযোগটা নেবে, যেটা পশ্চিমবঙ্গে হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া বলে পৃথিবীতে কিছু হয় না। যা তামঝাম আছে, সেই তামঝামের খরচা আছে, কোথা থেকে আসে এই টাকাগুলো? ইউটিউব থেকে এই টাকা ওঠে না মশাই, ফেসবুক থেকে এই টাকা ওঠে না, কারুর না কারুর কাছ থেকে টাকাটা নিতে হয়। মৌপিয়া নন্দীর অনেক সমস্যা থাকতে পারে, কিন্তু মৌপিয়া নন্দীকে তার মাকে খাওয়ানোর জন্য যারা মৌপিয়া নন্দীকে আজকে ট্রল করছে, তারা কেউ কি চাকরি দেবে? 2026-এর 4ঠা মের আগে যে সমস্ত মামলাগুলো নানা রকম ডিজিটাল মিডিয়া আর কন্টেন্ট ক্রিয়েটারদের ওপরে হয়েছে, সেগুলো একবার নতুন করে ফিরে দেখাটা খুবই জরুরি। 2018 সালে ঠিক আজকের দিনে 27শে জুন তৈরি হয়েছিল প্রথম কলকাতার ইউটিউব চ্যানেল। আজ প্রথম কলকাতা 8 বছর পূর্ণ করে 9 পদার্পণ করল। আর প্রথম কলকাতার জন্মই হয়েছিল একেবারে কোর সাংবাদিকতাকে একেবারে পাথেয় করে এগিয়ে যাওয়ার। সাংবাদিকতার যে ফরমেশন, গত কয়েক দশক ধরে যা বিবর্তন, বিশেষ করে ডিজিটালাইজেশন হয়ে যাওয়ার পর সাংবাদিকতার অনেক দিক তৈরি হয়েছে। আজকে আমরা সাংবাদিকতার এবং ডিজিটাল সাংবাদিকতা কিংবা সমসাময়িক সাংবাদিকতা কিংবা গণমাধ্যম এ বিষয়ে কথা বলবো, এবং সঙ্গে অবশ্যই পশ্চিমবঙ্গের রাজনীতি এবং ভারত বাংলাদেশের সম্পর্ক নিয়ে কথা বলবো। আমার সঙ্গে রয়েছেন শ্রদ্ধেয় আমাদের জ্যেষ্ঠ দাদা, শ্রদ্ধেয় সাংবাদিক প্রসেনজিৎ বক্সী। দাদা, আপনাকে প্রথম কলকাতা স্ক্রিনে স্বাগত। অনেক বড় ভূমিকা করলাম দাদা, কিন্তু রাজ্যের এই মুহূর্তে যা অবস্থা, গণমাধ্যম বিশেষ করে ডিজিটাল সাংবাদিকতায় আমরা যেভাবে এগোচ্ছি, ভালো দিক মন্দ দিক সবই রয়েছে। আপনার মূল্যায়নটা কি এই মুহূর্তে দাঁড়িয়ে? ভালো দিক মন্দ দিক আছে, মন্দ দিকটা আগে বলে নেওয়াই ভালো। আমরা সাধারণত খারাপ খাবারটা আগে খেয়ে তারপরে মিষ্টিটা রেখে দিই, তাই খারাপ দিকটা আগে বলে নিই। সেটা হচ্ছে যে ডিজিটাল সাংবাদিকতায়, যেহেতু যে কোনো সাংবাদিকতায় একটা সরকারি নিয়ন্ত্রণ থাকাটা খুব জরুরি। নিয়ন্ত্রণের মানেটা যদি কেউ অন্যভাবে ব্যাখ্যা করে, সেটা ভুল হবে। নিয়ন্ত্রণ মানে হচ্ছে যে দেশবিরোধী কিছু না হয়, বা সেই মুহূর্তে কোনো রকম উত্তেজনা সৃষ্টি করতে পারে সেরকম যেন না হয়। তার একটা ওয়াচ ডগ কোনো জায়গা থেকে থাকা দরকার, যেটা সরকারি স্তরে বিভিন্নভাবে হয়। খবরের কাগজের ক্ষেত্রে আছে, আমরা জানি। টেলিভিশনের ক্ষেত্রে নানা রকম পরীক্ষা নিরীক্ষার পরে কতগুলো সেলফ রেগুলেটরি বডি তৈরি করা হয়েছে, যেগুলো সরকারের সঙ্গে তারা খুব সমন্বয় রেখে চলে। কিন্তু ডিজিটাল মিডিয়ার ক্ষেত্রে সমস্যাটা যেটা হচ্ছে, যেহেতু ডিজিটাল মিডিয়া এমন একটা মাধ্যম, যে মাধ্যমটার উপরে সরকারের কোনো নজরদারি বা নিয়ন্ত্রণ রাখা এখনো পর্যন্ত ভারতবর্ষ কেন সারা পৃথিবীতে হয়নি, এর কোনো রাস্তা বেরোয়নি। আর ডিজিটাল মিডিয়ার আর একটা খুব নেতিবাচক দিক হচ্ছে যে ডিজিটাল মিডিয়ায় যখন তখন যেখান থেকে খুশি লাইভ সম্প্রচার করা যায়। এই লাইভ সম্প্রচার দেশের, যে কোনো দেশের নিরাপত্তার ক্ষেত্রে অত্যন্ত ক্ষতিকর। এইটা যতক্ষণ না নিয়ন্ত্রণে আনা যাচ্ছে, এটা বুঝতে হবে। আমি যখন প্রথম এই বিষয় নিয়ে প্রসঙ্গটা উত্থাপন করেছিলাম, তখন যারা তোমাদের মতো ডিজিটাল মিডিয়াতে আছে, তোমাদের অনেক সহকর্মী, তারা আমাকে প্রবল গালাগালি দিয়েছিল। তারা এই বিষয়টা বুঝছে না যে কেন ডিজিটাল মিডিয়াকে সরকার সাংবাদিকতার অংশ হিসাবে মনে করছে না এখনও পর্যন্ত, যদিও ডিজিটাল মিডিয়ার ভূমিকা স্বীকার করা হচ্ছে। ধরো, আমি খুব একটা সাম্প্রতিক উদাহরণ দিচ্ছি, যে আমাদের অপারেশন সিঁদুর হয়েছিল। এই অপারেশন সিঁদুরের প্রথম যে ডাইরেক্টিভ সমস্ত সংবাদ মাধ্যমে পাঠানো হয়েছিল, যে আপনারা কোনো লাইভ দেখাবেন না, অ্যাটলিস্ট 3 মিনিট ডিলে থাকবে। এই নিয়ন্ত্রণটা আনা হয়েছে মুম্বই আক্রমণের পরে। মুম্বই আক্রমণে, যাতে আমরাও অন্যতম দোষী ছিলাম, টেলিভিশন মিডিয়া লাইভ দেখানোর ফলে ভারতবর্ষের ওই উগ্রপন্থার বিরুদ্ধে লড়াইয়ে সেই 3 দিন বা 4 দিনে যে ক্ষতিটা হয়েছিল, সেই ক্ষতির পরে কিন্তু এই চিন্তাভাবনাগুলো এসেছে লাইভ সংক্রান্ত বিষয়তে। এবারে ধরো, তুমি ডিজিটাল মিডিয়া করো, তোমার স্ট্রং ইন্টারনেট আছে, তুমি চলে গেলে উড়ি বা কোনো একটা বর্ডারিং জায়গাতে, রাজস্থানের কোনো একটা বর্ডারিং জায়গাতে অপারেশন সিঁদুরের সময় দিয়ে তুমি লাইভ করতে শুরু করলে, সেটা প্রচণ্ডভাবে দেশের পক্ষে ক্ষতি। কিন্তু বন্ধ করবে কি করে সরকার, বা তোমাকে মেসেজ পাঠাবে কি করে? কারণ তোমার ধরো একটা কোনো কোম্পানির
নেটওয়ার্ক আছে, তোমার মোবাইলটাকে তো বন্ধ করা যাবে না। তাহলে বন্ধ করতে গেলে ওখানে 10 স্কোয়ার কিলোমিটারের মধ্যে সবাইকার মোবাইল বন্ধ করে দিতে হবে, যেটা সম্ভব নয়, যেটা যুদ্ধ চালানোর ক্ষেত্রেও সম্ভব নয়। কারণ সৈন্যবাহিনীকে কি করে বার্তা পাঠাবে, সীমান্তবর্তী অঞ্চলে থাকা গ্রামের মানুষদের কিভাবে বার্তা পাঠাবে, এইটা কিছুতেই যারা ডিজিটাল মিডিয়া করছে তারা কিছুতেই এটা বুঝতে চাইছে না। এবং এর জন্য কি কি রাস্তা হতে পারে বা কিভাবে সরকারকে মতামত দিয়ে সরকারকে শক্তিশালী করতে পারে, এটা তারা দিচ্ছে না। তারা ভাবছে যে প্রসেনজিৎ বক্সী এখানে ডিজিটাল মিডিয়ার বিরুদ্ধে বলে যাচ্ছে। কোনো ইউটিউব, কোনো ডিজিটাল মিডিয়া সরকারের স্বীকৃতি পাবে না, আমি দায়িত্বের সঙ্গে বলছি, যতক্ষণ না এই ধরনের সমস্যাগুলোর সমাধান হচ্ছে। এটা হচ্ছে খারাপ দিক। ভালো দিক কি? ভালো দিক হচ্ছে হাইপার লোকাল যে সমস্ত এই ডিজিটাল মাধ্যমের সাংবাদিকরা আছে, তারা এমন এমন খবর করে দেয় বা এমন এমন খবর হয় যেখানে আমরা পৌঁছতে পারবো না, তারাই একমাত্র পৌঁছতে পারে। সেই খবরগুলো আস্তে আস্তে সারা দেশ, সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। যেমন উড়িষ্যাতে এক দিদির প্রায় কঙ্কাল নিয়ে তার ভাই ব্যাংকে পৌঁছে গেছিল। এই খবর তো এরকম ডিজিটাল মিডিয়ারই অবদান কোনো সাংবাদিকের। তো এই যে যখন টেলিভিশন উঠেছিল তখনও একটা সংঘাত ছিল, কিন্তু টেলিভিশন মিডিয়াকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে, কারণ সেটা স্যাটেলাইটের মাধ্যমে। আর স্যাটেলাইট কোনো ব্যক্তির হয় না, স্যাটেলাইট সরকারের হয়, তাই নিয়ন্ত্রণ করা যায়। ও আরেকটা আমি নেতিবাচক দিক বলি, যে ডিজিটাল মিডিয়া আমরা যেটাতে করি, যে প্ল্যাটফর্মে করি, সেই প্ল্যাটফর্মগুলো হচ্ছে ব্যক্তি মালিকানা। কোনোটা স্টিভ জবসের, কোনোটা ইলন মাস্কের। ব্যক্তি তার যদি মনে হয় যে কালকে আমি এই প্ল্যাটফর্মটা বন্ধ করে বাগুইআটিতে খাটাল করব, আমাদের কিছু করার নেই, তখন সমস্ত ডিজিটাল মিডিয়া বন্ধ হয়ে যাবে। কিছু যেমন মাঝে মাঝে হয়, যখন ডাউন হয়ে যায় কোনো প্রযুক্তিগত কারণে, তখন ডিজিটাল মিডিয়ার মাথায় হাত রিসেন্টলি হয়েছে। তাহলে সেটা কি করে ভবিষ্যৎ হতে পারে যতক্ষণ তার কোনো একটা স্টেবিলিটি না আসে? আমি কি দুদিনের জন্য যদি সমুদ্রের তলায় কেউ তার কেটে দেয়, তাহলে কি দুদিনের জন্য আমার সংবাদ মাধ্যম বন্ধ থাকবে? এটা তো হতে পারে না কখনো। তাই আমি কয়েকটা ইউটিউবে কয়েকজনের সাক্ষাৎকার চালিয়ে দিলাম, দিয়ে আমি সেটাকেই দেশের শেষ কথা বলে ঘোষণা করে দিলাম। বা আমি এটা তো প্রত্যেকটারই একটা নির্দিষ্ট কাঠামো থাকা দরকার। তো আমি ইতিবাচক দিক ওটাই বললাম, যে যতটা হাইপার লোকাল এলাকায়, এই ধূপগুড়িতে কি ময়নাতে কি এর ছাতনাতে, সব জায়গাতে একজন করে মানুষ যাদের ইচ্ছে হয় যে সংবাদ করব, তারা ডিজিটাল মিডিয়ার মাধ্যমে খবরটা ছড়াতে পারছে এবং আমরা পাচ্ছি। ধরো এই যে কাশ্মীরে কিস্তওয়ারে দুদিন আগে সেনা এবং পুলিশের মধ্যে একটা সংঘাত হয়েছে, তো সেটা আমরা ডিজিটাল মিডিয়ার মাধ্যমেই জানতে পারছি। ভালো মন্দ পরের কথা, কিছু ডিজিটাল মিডিয়া সেটাকে একরকমভাবে ব্যবহার করছে, বাকিরা অন্যরকম বলবার চেষ্টা করছে। এই যে ওখানে ডিজিটাল মিডিয়ার মাধ্যমে সেনাবাহিনীর বিরুদ্ধে মানুষ খেপানোর কাজ চলছে, এটাকে নিয়ন্ত্রণ করবে কি করে? কি হয়েছে না হয়েছে সেটা লোকাল ল অ্যান্ড অর্ডার বুঝে নেবে, কিন্তু এই ডিজিটাল মিডিয়ার মাধ্যমে ওখানকার কিছু স্থানীয় যাদের বিরুদ্ধে প্রায়ই অ্যাকশন নেওয়া হয় সরকারের, যারা দেশবিরোধী কাজ করে, তারা জম্মু কাশ্মীর পুলিশের পক্ষ নিয়ে সেনাবাহিনীর বিরুদ্ধে লোক খেপানোর কাজ করছে। কিন্তু ব্যাপারটা সেনাবাহিনী এবং পুলিশ নিজেরাই মিটিয়ে দেবে, তাতে কিন্তু বাকিদের কোনো এরকম অনুঘটকের ভূমিকা নেওয়ার কোনো কারণ নেই। এটা চোখের সামনে এগুলো উদাহরণ। তাই সেই জন্য কোনো জায়গাতে দাঙ্গা বা অশান্তি সৃষ্টি হলে প্রথমে ইন্টারনেট ডাউন করে দেওয়া হয়। কেন দেওয়া? এটাই তো তার কারণ, যে যাতে এইরকমভাবে কোনো ভুল বা প্রোপাগান্ডা না হয়। এই ভালো মন্দ নিয়েই চলছে ডিজিটাল মিডিয়া। ডিজিটাল নিয়ে কথা বললাম আমরা, এবার প্রিন্ট বা টেলিভিশন নিয়ে কথা বলি। প্রিন্ট টেলিভিশন বিশেষ করে আমাদের রাজ্যের দিক থেকে, দাদা আমি যদি ভুল না করি 3 দশকের বেশি সময় ধরে তুমি প্রায় সবগুলো মাধ্যমেই বিচরণ করেছো, এবং তোমার থেকে আমরা অনেক কিছু শিখেছি বা শিখছি রোজ। কি মনে হয় দাদা, এই বিবর্তনটা শুধু বিজ্ঞান দিয়ে বিবর্তন হয়েছে, নাকি রাজনীতিকরণের ক্ষেত্রে একটা বিবর্তন আমরা দেখেছি, এবং একই সঙ্গে কর্পোরেট বিনিয়োগ ঢুকেছে, মিডিয়াটা এক সময় ব্যবসা হয়েছে, এবং সেটাও বাজারের অন্য আর কটা প্রোডাক্টের মতো আমরা দেখতে শুরু করেছি? এই বিবর্তনটা তুমি কীভাবে দেখছো দাদা? এই বিবর্তনটা নিয়ে কথা বলার আগে আমি একটা কথা বলবো, যে যারা বলেন যে সরকারি বিজ্ঞাপনের জন্য আমরা কম্প্রোমাইজ করেছি, পৃথিবীর কোনো কাগজ সরকারি বিজ্ঞাপনে চলে না, চলতে পারে না। যে পরিমাণ টাকা কোনো একটা সংবাদ মাধ্যম চালানোর ক্ষেত্রে, সেটা খবরের কাগজ হোক, টেলিভিশন হোক, তার যে খরচা, সেই খরচা কোনো জায়গা থেকে সরকারের কাছ থেকে ওঠে না। ওটা একটা দিক, কিন্তু ওটাই কারণ তা নয়। সমস্যাটা হয়েছে যে মালিক পক্ষ তাদের নানা রকম অপরাধমূলক কাজ
চাপা দেওয়ার জন্য বা সেগুলোকে আইনি করবার জন্য বিভিন্ন জায়গাতে সরকারের পদানত হয়। সরকারের তখন তারা রাজনৈতিক দল, তারা ব্ল্যাকমেল করবেই। আমি তাদেরকে কোনো দোষ দেখি না, কারণ তারা তো রাজনীতি করতে এসছে, সমাজসেবা করতে আসেনি। তো রাজনীতি করতে গেলে, ক্ষমতা নিয়ন্ত্রণে রাখতে গেলে সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণ। এবারে সংবাদ মাধ্যমের মালিক যদি বেআইনি বাড়ি তৈরি করে, সংবাদ মাধ্যমের মালিক যদি আরও অন্য কোনো বেআইনি ব্যবসা করে থাকে এবং সেটাকে চাপা দেওয়ার জন্য সংবাদ মাধ্যমকে ব্যবহার করে সরকারের সঙ্গে নেগোশিয়েট করতে যায়, স্বভাবতই সরকার সেই সুযোগটা নেবে, যেটা পশ্চিমবঙ্গে হয়েছে বা সারা ভারতবর্ষের অনেক জায়গাতেই হয়েছে। কিন্তু আমরা যেহেতু পশ্চিমবঙ্গ নিয়ে কথা বলছি, যার ফলে কি হয়েছে যে এক এবং একমাত্র বিষয় হয়েছে যে মালিক পক্ষদের নানা রকম অবৈধ কাজ। শুনলে এটা একটা শ্রমিক টাইপের কথা শোনাবে যে আমরা যেন শ্রমিক আন্দোলন করতে নেমেছি, কিন্তু এটা বাস্তব। কর্পোরেট বিনিয়োগ হতেই পারে, এটা নিয়ে কিছু হওয়ার মধ্যে আমি কোনো ভুল দেখি না, কারণ বিনিয়োগ হওয়া উচিত। বিনিয়োগ না হওয়ার জন্য আজকে বাংলা সিনেমা হয় না। বাংলা সিনেমায় যে সিনেমাগুলো হয় সেগুলো চোখে দেখা যায় না, পাতে দেওয়া যায় না, বিনিয়োগ নেই বলে। তো বিনিয়োগ যদি হয় তাহলে নিশ্চিতভাবে সেটা অত্যন্ত ইতিবাচক দিক। এবং ব্যবসা তো হবে, আমরা তো মাইনে ছাড়া কাজ করব না। তাহলে আমরা যেহেতু মাইনে ছাড়া কাজ করব না, সেক্ষেত্রে সেই মাইনের টাকাটা তোলবার জন্য তো বিনিয়োগ দরকার, বিজ্ঞাপন দরকার। বিজ্ঞাপনটা আবার বিনিয়োগ না হলে হবে না। এই যে গত 15 বছরে পশ্চিমবঙ্গে কোনো ব্যবসা এলো না, কোনো বড় হাউস এলো না, এটাও তো সংবাদ মাধ্যমের এই কম্প্রোমাইজের একটা অন্যতম কারণ। বিজ্ঞাপনটা দেবে কে? বিজ্ঞাপনটা দেওয়ার লোক নেই তো, সমস্ত হেডকোয়ার্টার পশ্চিমবঙ্গের বাইরে চলে গেছে, বিজ্ঞাপনটা দেবে কে? তো এইটা একটা অজুহাত মালিকদের যে বিজ্ঞাপন, কর্পোরেট বিজ্ঞাপন বা অন্যান্য রিটেল বিজ্ঞাপন, এই ভাষাগুলো আমি জানি না দর্শক কতটা বুঝবেন, যাই হোক আপনাদের এটা বুঝে নেওয়াটা একটু দায়িত্বের মধ্যে পড়ে। কর্পোরেট বিজ্ঞাপন বা রিটেল বিজ্ঞাপন বা ক্লাসিফাইড বিজ্ঞাপন, এগুলো যত কমতে থেকেছে তত বেশি সরকারের ওপরে নির্ভরতা বেড়েছে, আর সরকার সেই সুযোগটাকে কাজে লাগিয়েছে। সেটা টেলিভিশন মিডিয়াই হোক, খবরের কাগজই হোক, বা যাই হোক না কেন। আর একটা জিনিস আমি ডিজিটাল মিডিয়ার ক্ষেত্রে বলবো, এই যে ডিজিটাল মিডিয়া হোক বা যে কোনো মিডিয়া হোক, ডিজিটাল মিডিয়া একজন চালায় হয়তো, তাকে তো সংসারটা চালাতে হবে, একটা তো খরচা আছে। তো সেই খরচাটা তোলার জন্য তো তাকে কোনো সত্যনারায়ণ মিষ্টান্ন ভাণ্ডার থেকে পয়সা তুলতে হচ্ছে। তাহলে সেই সত্যনারায়ণ মিষ্টান্ন ভাণ্ডার চাইবে যে আমার মিষ্টির বিজ্ঞাপনটা হোক এখানে। ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া বলে পৃথিবীতে কিছু হয় না, কিচ্ছু হয় না। এটা ভারতবর্ষের মোদি বিরোধী, আমি একদম সরাসরি বলছি, কিন্তু মোদি বিরোধী, মানে প্রথমে সেটা ছিল মোদি বিরোধী, এখন দেশ বিরোধী হয়ে গেছে। তাদের এই এজেন্ডাটাকে কাজে লাগানোর জন্য ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া বলে। পৃথিবীর কোনো জায়গাতে ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া হয় না। কোনো একটা জিনিসের জন্য তোমাকে একজনের কাছ থেকে টাকা ধার নিতে হবে। আমার মনে হয় কোনো জিনিসের ক্ষেত্রে ইন্ডিপেন্ডেন্ট বলে কিছু হয় না। আমরা একটা মানুষ আরেকটা মানুষের উপর নির্ভরশীল, একটা সিস্টেম আর একটা সিস্টেমের উপর নির্ভরশীল। যারা এইটা বলে মানুষকে বোকা বানাচ্ছে, যে শব্দ ব্যবহার করা দরকার আমি সেটা করলাম না, বোকা বানাচ্ছে, আপনারা জেনে রাখবেন মিডিয়া কখনো ইন্ডিপেন্ডেন্ট হয় না, কিছুই ইন্ডিপেন্ডেন্ট হয় না। যে বলে ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া, তার ছেলের বা মেয়ের স্কুলের খরচা আছে, তার বাবা বা মায়ের চিকিৎসা আছে, শ্বশুর শাশুড়ির চিকিৎসা আছে, নিজের যে তামঝাম আছে সেই তামঝামের খরচা আছে। কোথা থেকে আসে এই টাকাগুলো? ইউটিউব থেকে এই টাকা ওঠে না মশাই, ফেসবুক থেকে এই টাকা ওঠে না, কারুর না কারুর কাছ থেকে টাকাটা নিতে হয় এবং তার এজেন্ডাটা চালাতে হয়। এটাই নিয়ম সারা পৃথিবীতে। এর মধ্যে কি দুঃখের খবর এসছে, কলকাতা টিভি বন্ধ হয়েছে দাদা। তুমি দীর্ঘদিন এই যে আমাদের অনেক সহকর্মী সেখানে ছিলেন, তাদের রাজনৈতিক মতাদর্শগত নিয়ে অনেক কিছু প্রশ্ন থাকতে পারে, কিন্তু একটা চোখের সামনে একটা স্টেশন বন্ধ হয়ে যাওয়ার ঘটনাটি তোমার কতটা হৃদয় ছুঁয়েছে? অত্যন্ত বেদনার, কারণ আমি প্রচুর বন্ধ হওয়া কোম্পানির মাতব্বর ছিলাম না, আমার জন্য বন্ধ হয়নি, দয়া ক্ষমা করবেন, কিন্তু মহুয়া খবর বন্ধ হয়েছে, চ্যানেল 10 বন্ধ হয়েছে। আর কাতারে কাতারে সাংবাদিক যারা নানা রকম স্বপ্ন নিয়ে কলকাতায় আসে, অনেকেই কলকাতার বাইরের থেকে আসার লোকটাই মেজরিটি। তো এবং এই সাংবাদিকতাটা এমন একটা পবিত্র ধরনের পেশা, অনেকে অনেক রকম গালাগালি দেয়, আমি সেসব একদমই গুরুত্ব দিই না, বা আমি সবাইকে আবেদন করব যে কেউ গুরুত্ব দেবেন না যারা সংবাদ মাধ্যমের সঙ্গে আছেন। দিনের শেষে কিন্তু পশ্চিমবঙ্গের, আমি বাইরের কোথায় কি আমি জানি না, পশ্চিমবঙ্গের সংবাদ মাধ্যমের কর্মীরা সৎ এবং তারা চেষ্টা করে খবরটা করবার। এটা 99%। যে দু একটা নাম দেখতে পারেন আপনারা, সেটা 1% খুব বেশি হলে। তাই যখন তারা এরকম বিপদে পড়ে, এবং বিশেষ করে মধ্য বয়সে, এমনিতে মিডল এজ ক্রাইসিস বলে একটা চাকরিজীবীদের একটা ক্রাইসিস হয়, বিশেষ করে যারা এই আইটি সেক্টর বা এরকম নন গভর্নমেন্ট ইয়েতে কাজ করে। কিন্তু সংবাদ মাধ্যমে প্রতিদিনই এরকম একটা করে কোনো না কোনো ক্রাইসিস হচ্ছে, এবং এই ক্রাইসিস হওয়ার পিছনে রাজনীতি আছে, আবার অর্থনীতিও আছে, কিন্তু রাজনীতিটা অনেক বড় আছে। সে কারণে হয়তো শুনতে হয় গদি মিডিয়া বা মোদি মিডিয়া বা চটিচাটা মিডিয়া